রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পথ নির্দেশ। আজকে গল্পের পঞ্চম পর্ব। অঘ্রাণ মাসের শেষে নবদ্বীপে এক বড়লোকের ঘরে হেমের বিবাহ হইয়া গেল। সে দূর হইতে গণিদাকে প্রণাম করিয়া স্বামীর ঘর করিতে চলিয়া গেল। সেখানে শ্বশুর শ্বশ্রু যা ননদ কেহই ছিল না। স্বামীর বৃদ্ধা পিতামহী এবং স্বামীর অবিবাহিত ছোট ভাই, সে কলিকাতার কলেজে পড়ে। কিশোরীবাবুর বয়স ৩৬-এর কাছাকাছি। তিনি বিপত্নিক হইয়া অবধি একটি ডাগর মেয়ে খুঁজিতেছিলেন, তাই হেমকে না দেখিয়াই তাহার পছন্দ হইয়া গেল। বিবাহের পর তিনি সুলোচনাকেও এ বাড়িতে আনিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। সুলোচনা সম্মত হইয়া মেয়ের কাছে পত্র লিখাইলেন। তিনি নবদ্বীপে থাকিয়া পুণ্য সঞ্চয় করেন, এই ইচ্ছা। হেম জবাবে লিখিল, তুমি যে বাড়িতে আছো মা, সে বাড়ির হাওয়া লাগলেও সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ওখানে থেকেও যদি তোমার পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠে গেলেও হবে না। ওকে ছেড়ে যদি তুমি এসো, আমি নিজে গিয়ে তার কাছে থাকব। মেয়েকে তিনি চিনিতেন, তাই যাইতে পারিলেন না বটে, কিন্তু মন তাহার কোথাকার অজানা নবদ্বীপের আশেপাশে দিনরাত ঘুরিয়া বেড়াইতে লাগিল। এমনি করিয়া আরো ৬ মাস কাটিয়া গেল। একদিন তিনি আর থাকিতে না পারিয়া কি একটা উৎসবের উপলক্ষ করিয়া নন্দাকে সঙ্গে করিয়া স্টিমারে চড়িয়া বসিলেন। সেখানে গিয়া তিনি মেয়েকে রোগা দেখিয়া দুঃখিত হইয়া বলিলেন, কেউ নাই মা এখানে, বোধ করি তোর যত্ন হয় না। মেয়ে হ্যাঁ না একটা জবাবও দিল না। উৎসব শেষ হইয়া গেল, তবু তাহার ফিরিবার গা নাই দেখিয়া একদিন হেম বলিল, আর কতদিন জামাইয়ের বাড়ি থাকবি মা, লোকে নিন্দে করবে যে। সুলোচনা রাগিয়া উঠিয়া বলিলেন, তুই আমাকে তাড়াতে পারলেই বাঁচিস, এ তবু তো আপনার মেয়ে জামাইয়ের বাড়ি, সেইখানেই কোন নিজের বাড়িতে ফিরে যাব শুনি। হেম কিছুক্ষণ অবাক হইয়া বসিয়া থাকিয়া বলিল, তোমার দোষ নেই মা, এ আমাদের মেয়ে মানুষের স্বধর্ম, আমরা আপনার পর একদিনেই ভুলে যাই। দিন কাটিতে লাগিল, আবার দুর্গাপূজা ঘুরিয়া আসিল। মুনি বড় ঘটা করিয়া পুজোর তত্ত্ব পাঠাইয়াছিল। সুলোচনা হেমকে আড়ালে ডাকিয়া বলিলেন, গুণী আমার ব্রাহ্ম বটে, কিন্তু এ সব জানি। মিষ্টান্ন প্রভৃতি পাড়ায় বিতরণ করিয়া কাপড় চোপড় সকলকে দেখাইয়া বলিতে লাগিলেন, আমি ঘরে নেই, তাই ছেলে আমার বোনকে তত্ত্ব পাঠিয়েছে এবং পুজো দেখিয়াই তিনি ঘরে ফিরিবেন, এ কথাও সকলের কাছে প্রচার করিয়া দিলেন। তাহার যাওয়া সম্বন্ধে হেম সেদিন হইতে আর কোনো কথা বলিত না, আজও চুপ করিয়া রহিল। সুলোচনা বুঝিতে পারিয়া মনে মনে বলিলেন, যদি কখনো ভগবান দিন দেন তখন বুঝবি মা, সন্তানকে ছেড়ে যেতে মায়ের প্রাণ কি করে। কিন্তু পূজা শেষ না হইতেই সুলোচনাকে শক্ত করিয়া ম্যালেরিয়ায় ধরিল। মাসখানেক জ্বর ভোগের পরে একদিন হেম বলিল, আর কেন মা, বিপদে মধুসূদনকে স্মরণ করিতে হয়, যদি বাঁচতে চাও গণিদাকে ডাক দাও। বলিতে বলিতে তাহার ২ চোখ জলে ভরিয়া গেল। তারপর সেই জল ঝরঝর করিয়া ঝরিয়া পড়িতে লাগিল। সে ঊর্ধ্বমুখে স্থির হইয়া বসিয়া রহিল। মা বলিলেন, তাই কর হেম, তাকে চিঠি লিখে দে। হেম বাড়ির সরকারকে দিয়া মাকে লইয়া যাইবার জন্য গুণেন্দ্রকে চিঠি লিখাইয়া দিল। ২ দিন পরে মান্দা ও দারোয়ান আসিয়া উপস্থিত হইল। হেম মান্দাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, গণিদা এলো না কেন রে?
মান্দা বলিল তারও অসুখ, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। সর্দি কাশি, কোনো দিন বা একটু জ্বর, না হলে তিনিও আসতেন। হেম আশা করিয়াছিল গুণী দাদা আসিবে। সুলোচনা চলিয়া গেল। গুণী ঔষধপত্রের ব্যবস্থা করিয়া দাসদাসী সঙ্গে দিয়া তাহাকে বায়ু পরিবর্তনের জন্য পশ্চিমে পাঠাইয়া দিল। যাইবার সময় সুলোচনা বলিলেন, গুণী, তুইও আমার সঙ্গে আয় বাবা, তোর দেহটাও ভালো নেই, চল দুজনেই যাই। গুণী স্বীকার করিতে পারিল না, তাহার কলিকাতায় কাজ ছিল, সে রহিয়া গেল। পশ্চিমে গিয়া সুলোচনা সারিতে লাগিলেন। তিনি নবদ্বীপে ও কলিকাতায় চিঠি লিখিয়া সংবাদ জানাইলেন যে শরীর ভালো থাকিলে মাঘের শেষে দেশে ফিরিবেন। গত বৎসর 26শে অঘ্রাণে হেমের বিবাহ হইয়াছিল, আজ আবার 26শে অঘ্রাণ ফিরিয়া আসিয়াছে। হঠাৎ এই কথাটা স্মরণ করিয়া গুণী ক্ষণকালের জন্য বই হইতে মুখ তুলিয়া শূন্য দৃষ্টিতে জানলার বাইরে চাইয়াছিল। এমন সময় পিছনে দ্বারের বাইরে দাঁড়াইয়া নতুন দারোয়ান ডাকিল, মহারাজ, একটু জরুরি তার আয়া। গুণী মুখ ফিরাইয়া দেখিল দারোয়ান বুদ্ধি করিয়া পিয়নকে সঙ্গে আনিয়াছে। সে খামখানা হাতে দিয়া সেলাম করিয়া চলিয়া গেল। গুণী তার পড়িয়া আশ্চর্য হইয়া গেল। হেম খবর দিতেছে সে রওনা হইয়া পড়িয়াছে, হুগলিতে নামিয়া ট্রেনে করিয়া আসিবে, সুতরাং বেলা 3-4টের সময় হাওড়া স্টেশনে যেন গাড়ি পাঠানো হয়। সে কি জন্য আসিতেছে, সঙ্গে কে কে আছে, কিশোরীবাবু আছেন কিংবা সে একলাই আসিতেছে, কিছুই বোঝা গেল না। বাড়িতে স্ত্রীলোক কেহ ছিল না। মান্দা সুলোচনার সহিত পশ্চিমে গিয়াছিল, তাই গুণী কিছু বিব্রত হইয়া পড়িল। পুরাতন কোচম্যান গাড়ি লইয়া গেল এবং সন্ধ্যার কিছু পূর্বে হেমকে লইয়া ফিরিয়া আসিল। সঙ্গে দাসী চাকর এবং কিছু জিনিসপত্র ছিল। গুণী হেমকে দেখিয়া শিহরিয়া উঠিয়া বলিল, এ কিরকম পাগলের মতো বেশ করে আসা হলো শুনি। হেম ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, ওপরে চলো বলছি। ওপরে বসিবার ঘরে গিয়া স্থির হইয়া বসিয়া সে জিজ্ঞাসা করিল, মা তো মাঘ মাসের আগে ফিরবেন না? গুণী বলিল, না, সেই রকমই তো লিখেছেন। তাহলে তাকে এর মধ্যে আর জানিয়ে কাজ নেই। কিন্তু আশ্চর্য দেখো গুণীদা, আজকের দিনেই বিদেয় হয়েছিলাম, আজকের দিনেই ফিরে এলাম। গুণী বুঝিতে না পারিয়া বলিল, ফিরে এলাম কি? হেম সহজভাবে বলিল, ফিরে এলাম বই কি, আর সেখানে কি করে থাকবো? কেন, তুমি কি আমার থান কাপড় দেখেও কিছু বুঝতে পারছো না? পরশু কাজকর্ম শেষ হয়ে গেল, আজ চলে এলাম। গুণী স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে বলিল, একটা খবরও তো দাওনি, কি হয়েছিল কিশোরীবাবুর? হেম বলিল, ও বুধবারে সন্ধ্যাবেলাতেই কলেরার লক্ষণ টের পাওয়া যায়। ও দেশে যত দুঃসাধ্য চিকিৎসা করা গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। পরদিন বেলা 10টার সময় মারা গেলেন। গুণী কিছুক্ষণ পরে অলক্ষ্যে আর্দ্রচক্ষু মুছিয়া ফেলিয়া বলিল, কিন্তু মা শুনলে একেবারে মারা যাবেন। যতদিন তিনি জানতে না পারেন ততদিনই ভালো। হেম কহিল, কি করবে গুণীদা, তোমরা ভগবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, সে কথা কেবল আমি মনে মনে টের পেয়েছিলাম। তখন আমার কথা তোমরা গ্রাহ্য করলে না। এখন কান্নার হায় হায়। খিদে পেয়েছে, কি খাই বলো তো? কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি, আর রাঁধতে পারবো না। কিছু ফলমূল খেয়েই আজকের দিন কাটাই। উনি জিজ্ঞাসা করিল, ও বেলাতেও খাওয়া হয়নি? না, সকালে স্টিমার ধরতে হয়েছিল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও
অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।